দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের রাতে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান এবং একই সঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ অর্থাৎ 12টা আগামীকাল সারা দেশে ঈদ উল ফিতর পালিত হবে। আমরা আমাদের সঙ্গে আজকের এই জনতন্ত্র গণতন্ত্রে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। আমরা ঈদের পরের রাজনীতি আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। একের সঙ্গে ঈদ মোবারক। ঈদ মোবারক। নাজমুল আশরাফ, একটু ঈদের পরের রাজনীতি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ঈদের আগ পর্যন্ত একরকম গেল এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারকে এমনিতেই ধরেন নানা রকম কথাবার্তা আসছে, সমালোচনা, সরকারের প্রতি চাপ, কিন্তু একরকম মনে হচ্ছে যে সরকারকে সহযোগিতাই করছে। ঈদের পরে কি এরকম সিনারিওটা থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। ঈদের পরে রাজনীতির আগে যদি বলি, রোজা কেন্দ্রিক যে আমরা রাজনীতি দেখেছি সেটা ইফতার কেন্দ্রিক অনেকটা। তার মধ্য দিয়ে নানা রকমের যোগাযোগ, মত বিনিময়, অনেক রকমের আলাপ আলোচনা হয়েছে। এর ফাঁকে ফাঁকেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বিভিন্ন দলের। তার মধ্য দিয়ে একটা ধারা আমরা দেখতে পেয়েছি রাজনীতির। এখন ঈদ কেন্দ্রিক রাজনীতিটা কি হবে? বিভিন্ন দলের যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা যার যার এলাকায় চলে গেছেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করবেন, যেমন করে রোজাতে ইফতারের মাধ্যমে বার্তাগুলো দিয়েছেন বা অন্যান্য অনুষ্ঠানে দিয়েছেন। ফলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন বাস্তবতায় নতুন রকমের ঈদ, এরকম কথা আমরা শুনছি। নিশ্চয়ই এই বাস্তবতাটা ভিন্ন। এখন বিগত সরকারের আমলে ঈদের সময় তো অনেক রকমের অপরাজনীতি, অঘটন, অপতৎপরতা আমরা দেখেছি সরকারি দলের বা সরকারের বা প্রশাসনের, মন্ত্রী এমপি সবার। তো সেরকম একচ্ছত্ব আধিপত্য এরকম কারো থাকবে না অন্যের উপরে অন্যায় করার ক্ষেত্রে। সেদিক থেকে বলা যেতে পারে যে এবারে বাস্তবতাটা ভিন্ন। সবাই মুক্ত মনে স্বাধীনভাবে যে যার মতো করে ঈদ পালন করবে এবং ঈদকে কেন্দ্র করে তারা তাদের রাজনৈতিক বার্তা, নির্বাচনী বার্তা, নিজেদের প্রার্থী হওয়ার বার্তা, এগুলো হয়তো দেওয়ার চেষ্টা করবেন। এটা স্বাভাবিক। আপনি বলছেন ঈদের পরে ওরকম অবস্থা থাকবে নাকি সেটি আরও কঠোর হবে? যদি একটা উদাহরণ দিই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের যে দাবি সেটির ব্যাপারে তারা হয়তো আন্দোলন করতে পারেন, এরকম একটি বার্তা দিয়েছেন, বা কঠোর ভাষায় বললে একরকমের হুমকি দিয়েছেন। এখন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেই চাওয়ার পক্ষে বহু যুক্তি আছে। আবার যারা মনে করে যে না, ডিসেম্বরের মধ্যেই কেন, বা নির্বাচনটাই বা আগে কেন, বা নির্বাচনের আগে সংস্কার, নির্বাচন আগে বিচার, অনেক কথাই আমরা অনেক দিন ধরে শুনছি। কিন্তু শেষ বিচারে আপনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি এবং দেশের সব ধরনের বাস্তবতার যদি আরও উন্নয়ন চান, পরিবর্তন চান, তাহলে আপনাকে নির্বাচনে যেতে হবে। একটি জনগণের পছন্দের সরকারকে দায়িত্ব দিতে হবে এবং নির্বাচিত সরকার এসে যেই আশা আকাঙ্ক্ষা, দাবি দাওয়া, সংস্কার, বিচার, আরও যা কিছু সামনে এসেছে যেগুলো নিয়ে কোনো বিরোধ নাই, মোটা দাগে একরকমের ঐক্যমত আছে। একটু জানতে চাই না, সেটা হচ্ছে যে বিএনপি তো ধরেন বিগত 15-17 বছর ধরে শুধু নির্বাচনটা চাচ্ছে। শেখ হাসিনা সরকারের কাছেও এই নির্বাচনটা চেয়েছে, ভাই নির্বাচনটা দেন, আপনারা ক্ষমতা আসবেন, কোনো অসুবিধা নেই। সেই নির্বাচনটা হয়নি, এখনো তো বিএনপি নির্বাচনই চাচ্ছে, কিন্তু তারপরেও এটা কি অনেকে মানে নেগেটিভলি দেখার চেষ্টা হচ্ছে? নির্বাচন চাওয়াটাকে অনেকে মনে করে যে একরকমের অপরাধ। এটা কি আসলে সুযোগ আছে? রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন চাইবে, এটি স্বাভাবিক না? এখন তাহলে বলতে পারেন যে অন্যেরা কেন চাইছে না, বা অনেকে কেন বিএনপির সাথে দ্বিমত করছে বা অন্যান্য শর্ত জুড়ে দিচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তার বাস্তবতায় সে তার দাবিটা উত্থাপন করে। ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপির ভালো, তাই বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এরপরে হলে অন্য দলের জন্য ভালো, সেই জন্য তারা পরে চায়। ফলে প্রতিটি দল তার বাস্তবতা অনুযায়ী দাবি দাওয়া করছে, ঠিক আছে। এখন তাহলে আপনি বলবেন তাহলে আমরা কারটা মানবো? এখন বিএনপি সবচেয়ে বড় দল বলে শুধু বিএনপিটা মানবো? এর জন্যই তো জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে এবং তার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য হবে, এবং সেই ঐক্যমত্য সংস্কার, বিচার, নির্বাচন সব কিছুর ক্ষেত্রে। এবং নির্বাচনের ক্ষেত্রে তো প্রধান উপদেষ্টা বারবারই একটা কথাই বলছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর মধ্যে হবে, মানে 6 মাসের একটা
সময়সীমা তিনি দিয়েছেন, এর মাঝখানে হতে পারে, মার্চের কথাও এর মধ্যে তিনি বলেছেন। ফলে আমরা একটা ধারণা পেয়েছি ডিসেম্বর থেকে জুন, কিন্তু বিএনপি আরও সুনির্দিষ্টভাবে চায় এক্স্যাক্টলি কোন সময়টা নির্বাচন হবে, কোন সময় আপনার তফসিল ঘোষণা করা হবে, কোন সময় অন্যান্য প্রস্তুতিগুলো হবে, এবং নির্বাচন সংশ্লিষ্ট যেই সংস্কারগুলো বাস্তবায়ন করার কথা বিএনপি বলছে সেগুলো কবে কখন কিভাবে বাস্তবায়ন করা হবে, এবং সংস্কার যেগুলোর ব্যাপারে ঐক্যমত হবে তার কতগুলো নির্বাচনের আগে কতগুলো নির্বাচনের পরে হবে, কোনগুলো এই সরকার তার নির্বাহী ক্ষমতা বা অধ্যাদেশের মাধ্যমে করবে, কোনগুলো এসে নির্বাচিত সংসদ করবে, এই নিয়েই তো আলাপ আলোচনা। ফলে যেই প্রক্রিয়া এখন চলছে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে, সেটি নিষ্পত্তি হলে পরে আমার মনে হয় যে নির্বাচন ডিসেম্বর না মার্চ না জুন সেটি হয়তো আরও স্পষ্ট হয়ে যাবে। তবে নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের যথেষ্ট কারণ আছে, কারণ নির্বাচনের বিপরীতে যেসব বক্তব্য আমরা শুনছি, যেসব ঘটনা আমরা দেখছি, সরকারের ভূমিকা, নতুন দলের ভূমিকা, জামাতের ভূমিকা, আরও অনেক দলের ভূমিকা, আরও অনেক মহলের ভূমিকা, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর ভূমিকা, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার ভূমিকা, সেগুলো দেখে বিএনপির আতঙ্কিত হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে। আসবো এই জায়গাটাই কেন আপনি বলছেন। ঈদের পরে উত্তপ্ত হতে পারে রাজনীতি, একটি শিরোনাম দেখছিলাম গণমাধ্যমে পত্রিকার পাতায়। আপনি সেরকম কোনো শঙ্কা দেখেন কিনা? মানে ধরেন বিএনপি নির্বাচন চাচ্ছে, জামাত বলছে যে প্রয়োজনীয় সংস্কারের শেষে নির্বাচন, এনসিপি গণপরিষদ নির্বাচন চায়, এই সব কিছু কি আরো বড় ফ্যাক্টর হবে কিনা ঈদের পরে রাজনীতিতে? ধন্যবাদ। ঈদ মোবারক। মানে হিজরির কিন্তু তারিখ শুরু হয় চাঁদ ওঠার সাথে সাথে, সো টেকনিক্যালি এখনই কিন্তু ঈদ শুরু হয়ে গেছে, এটা পরের দিনের চাঁদ পর্যন্ত আছে, সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, এখন ঈদের পর রাজনীতি কেমন হবে? ঈদের পর রাজনীতি উত্তপ্ত হবে অনিবার্য। নাজমুল সবাই খুবই রাইটলি বলছেন যে নির্বাচন নিয়ে কনফিউশন দেখা যাচ্ছে। আমি এর সাথে একটা পয়েন্ট যোগ করি। মানে প্রথম আমরা ইভেন্ট দেখেছি ফেসবুকে, ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চাই, মানে কেউ কেউ বলছেন, লিখছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে এই আলাপটা সিরিয়াসলি শুরু হয়েছে। সিরিয়াসলি আমি এভাবে বলবো, এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, 2 সংগঠকের একজন, মুখ্য সংগঠকের একজন, জনাব সার্জিস আলম, তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর ডক্টর ইউনূসকে দেখা তার স্বপ্ন আছে, এই স্বপ্ন তার যায় না। এবং খুব বিখ্যাত প্রবাসী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আবার আরেক ফর্মুলায়, সেটা হচ্ছে একটা জাতীয় সরকার করে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা যতদিন এই টেনিওরে ক্ষমতা থাকার কথা ছিল সেটাই রেখে দেয়া, তার মধ্যে বিএনপি সহ সবাই থাকবে। সো এই আলাপটা এখন সিরিয়াসলি মাঠে আনা হয়েছে। ফলে বিএনপি যে আশঙ্কা করছিল সেই আশঙ্কা আস্তে আস্তে আমি মনে করব যে বাস্তব হতে শুরু করেছে। এটা হওয়া ভালো না, কিন্তু এটা হচ্ছে। এবং আমরা খেয়াল করব দীর্ঘদিন থেকে কখনো নানান রকম ইস্যুতে, যেমন খেয়াল করি একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, এবং সর্বশেষ যেটা আরও অ্যালার্মিং আমি মনে করি, এনসিপির বর্তমান আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন একটা বিদেশি মিডিয়াকে, দেশের আইন শৃঙ্খলা অবস্থা এবং আমাদের বাহিনীগুলোর যে কনফিডেন্স সেটা এই বছরের মধ্যে নির্বাচন করার উপযুক্ত নয়। সো টেকনিক্যালি যদি ব্যাপারটা এমন হয় যে আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা খারাপ, আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও খারাপের দিকে গেল, কারণ আমরা অনেকগুলো সাইন্স দেখেছি, সেটা যদি ঘটে থাকে তাহলে কি হবে? সব কিছু মিলে আসলে পরিস্থিতি খুবই, আমি মনে করি ব্যক্তিগতভাবে খুবই প্রবলেম্যাটিক, এবং বিএনপিকে আসলে নির্বাচনের জন্য মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি হয়েই গেছে, তাকে নামতে হবেই। হয়তো তারা অ্যাটলিস্ট সমাবেশ করে তাদের নির্বাচনের একটা ডেট চাইতে পারে। একটা জিনিস একটু খেয়াল করি, নির্বাচন ডিসেম্বরে না জুনে হবে এটা নিয়ে এখন আর কনফিউশন থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কেন বলছি? সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা একটা কনসিস্টেন্ট কথা বলেছেন, যদি ন্যূনতম বা অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুনের মধ্যে হবে। এবং এটাও তিনি রিপিটেডলি বলেছেন, কোনো রকম সংস্কার তিনি চাপিয়ে দেবেন না, তাই তো? আচ্ছা, বিএনপি এখন পর্যন্ত কি বলেছে? বিএনপিও কনসিস্টেন্ট, শুরু থেকে বলেছে ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দিয়ে দিতে হবে। তো বাংলাদেশে বিএনপির উপরে তো বিএনপি যদি রাজি না হয় বেশি সংস্কারে, সরকার কি চাপিয়ে দেবে? তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ন্যূনতম সংস্কারে বেশি কিছু করতে পারছেন বলে আমি তো দেখছি না। তাই যদি হয় নির্বাচন এখন আর ডিসেম্বর না জুন, এই আলাপেরই কি আর প্রয়োজন আছে? আমার মনে হয় যথেষ্ট সময় হয়েছে, 8 মাস হতে যাচ্ছে এই কয়েকদিন পরই 8 মাস। তাহলে আপনি তো বলছিলেন যে কনফিউশন শুরুতে যখন শুরু করছিলেন কনফিউশন দেখছেন, কনফিউশন দেখছি এই কারণে যে এখনো ওই তারিখটা আসেনি, একটা বিরাট অংশ আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের অসাধারণ সাফল্য আছে, ওনার অনেক সাফল্য আছে আমি মনে করি না। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখা খুব জরুরি,
আমি বিশ্বাস করি তিনি যদি আমাদের দায়িত্ব না নিতেন, এবার নাই নিতে পারতেন, আমাদের ডিজাস্টার হয়ে যেত। আমি কিন্তু এটা বিশ্বাস করি। কিন্তু এই সরকারটাই ডেসপাইট অল দ্য প্রবলেমস ক্রিয়েটেড বাই শেখ হাসিনা, এই সরকারটা আরো অনেক ভালো পারফর্ম করতে পারতো, করে নাই। এবং আমি এটা সরকারের প্রধান হিসাবে তার ইনএফিসিয়েন্সি হিসাবেই দেখব। কিন্তু তারপরও প্রতিটা ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কিন্তু আমি তাত্ত্বিকভাবে ধরে যদি নেই, সব ক্ষেত্রে তিনি সাফল্য অর্জন করেছেন। তারপরে এরকম একটা সরকার বছরের পর বছর থাকবে, ওনার বায়োলজিক্যাল জীবনও তো, সক্ষমতার জীবনও তো অনেক দিন নাই। তো ধরেন এখন একটা এই যে বিশেষ করে চীন সফরের পরে এরকম একটা, যেটা আপনি বলছিলেন যে এইটি মাঠে আনা হয়েছে এবং একটা অংশ চাচ্ছে, ফেসবুকেও দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস থাকুক, নির্বাচন আরো পরে হোক। ফেসবুকেও একসময় ফিসফাস ছিল, এখন সিগনিফিক্যান্ট লোকজন বলা শুরু করেছে। সাহেব যদি থাকতে চায় বা তাকে যদি রাখতে চায় কোনো একটা পক্ষ, সেটার ফলাফল কি দাঁড়াবে আসলে? সেটা ফলাফল সংঘাত অনিবার্যভাবেই। কারণ বিএনপির মতো দল, বিএনপি মানে শেখ হাসিনা 5 অগস্ট পালিয়েছেন, টেকনিক্যালি বলছি যদি 6 অগস্ট নির্বাচন হতো বিএনপি জিতত। তাদের প্রার্থী দেয়া থেকে, মানে বিএনপির প্রবলেম কিন্তু প্রার্থী দেয়া না, প্রার্থী বাদ দেয়া। কারণ তাদের প্রতি সিটে 8-10 জন করে খুবই যোগ্য প্রার্থী দাঁড়িয়ে গেছে, অন্যদের প্রবলেম ডিফারেন্ট। তো সেই দলটা যারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে, আমি ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের কাজে ক্ষমতায় যাওয়া, কেউ কেউ বলে আপনি তো ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছেন, গিয়ে এটা করবেন ওটা করবেন, লুটপাট করবেন সেটা করবেন, সব বাজে কথা, আমরা সরিয়ে রাখি। বিএনপি করবে না তা বলছি না, তাদের আগেও যে সরকার ছিল এসব অভিযোগ ছিল, এখনও সরকারে না যাওয়ার সময় অভিযোগ আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দল তৈরি করা হয় ক্ষমতায় যাওয়ার জন্য। এই যে এনসিপি তৈরি হলো নাগরিক কমিটি থেকে, কেন নাগরিক পার্টি হলো? কারণ ক্ষমতায় যেতে চায়। 17 বছরের বেশি সময় একটা দল ক্ষমতায় যায়নি এবং তারা যথেষ্ট ধৈর্য দেখিয়েছে। বিএনপি যদি তার শক্তি নিয়ে মাঠে নেমে যেত, সরকার এটা কিভাবে ঠেকাতো? শেখ হাসিনার মতো করে? আমি যদি বলি শেখ হাসিনার মতো করে আপনি গুলি করবেন, আপনি গুম করবেন, শেখ হাসিনা তো এটা করে ক্ষমতায় ছিল, পারবে কি? সো আমি মনে করি বিএনপি যখন দেখবে নির্বাচনটা আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে, সে কিন্তু মাঠে নামবে এবং যারা নির্বাচন চাইছে না তাদের একটা অংশ পাল্টা দাঁড়াতে পারে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখছি। সংঘাতময় পরিস্থিতি একটু যোগ করে রাখি, যখন একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, আমরা এর মধ্যেও দেখেছি বিভিন্ন জায়গায় যখন তৈরি হচ্ছে, আমরা পরে স্পেসিফিকলি কিছু ছবি বের করে যে এই লোকটা যুবলীগ করতো, এ ছাত্রলীগ করতো। সো সংঘাতের পরিস্থিতি তৈরি হলে দেখবেন অনেকে নেমে পড়বে এবং সংঘাতটা মানে বড় কিছুই হতে পারে। সেটা যদি হয় ধরেন, এবং সেটা বলা হচ্ছে যে ঈদের পরে এরকম একটি কনসার্ন আছে, সেটা হলে আসলে সেটার ইম্প্যাক্ট দেশের রাজনীতিতে কি হয়? কিংবা ধরেন আমাদের এখন সেনাবাহিনীও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্ট্যাবল থাকার ক্ষেত্রে দেশ, সেটিও বেশ আলোচনায় এসেছে। সেটির ফলাফল বা ইম্প্যাক্ট কি দেখেন? যখন রাজনৈতিক সংঘাত হবে মাঠে ময়দানে, তখন সরকারও তো অস্থিতিশীল হয়ে যাবে। তখন সরকারের করণীয় যা, সেটা যদি করে, সেটি আমি বলছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এবং তার অধীনস্থ যত বাহিনী, আমি সামরিক বেসামরিক মিলিয়ে বলছি, তারা যদি দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কঠিন কঠোর অবস্থান না নেন এবং যে কারণে সংঘাতটা হবে বলে আমরা আশঙ্কা করছি সেই কারণটা দূর না করেন, মানে নির্বাচনের ব্যাপারে স্পষ্ট ঘোষণা না দেন, তাহলে সেটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না। কারণ এই সরকার, যেটা জাহেদ ভাই বলছেন, যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আচরণও করতে পারবে না, আবার যদি নমনীয় আচরণ করে তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তার প্রমাণ আমরা গত 8 মাসে দেখে ফেলেছি। এই যে মব ভায়োলেন্স থেকে শুরু করে বহু ঘটনায় সরকারের নমনীয়তা বা দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আস্তে আস্তে সেগুলোকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আরও কঠিন কঠোর আরও আগে হওয়া উচিত ছিল, তাহলে এত কিছু হতো না। কিন্তু এই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছি আমরা বিএনপিকে, নাকি বিএনপি শুধু নিজের রাজনৈতিক স্বার্থের জন্য তারা এই সংঘাতের দিকে এগোচ্ছে? এই প্রশ্ন আসতে পারে। আমি তো মনে করি বিএনপি ঠেলে দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে। গত 8 মাস ধরে বিএনপি যা বলে আসছে সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে এবং নির্বাচনের ব্যাপারে, এই তিনটেই তো মূল বিষয়। এই তিনটার ব্যাপারে বিএনপির বক্তব্য আমরা 8 মাসে যা শুনেছি, আপনি কোনটাকে ফেলে দেবেন? যে বলেছে যে বিচার অবশ্যই হতে হবে প্রত্যেকের, শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে যারা অপরাধ করেছে, এবং এই বিচার তো ন্যায় বিচার হতে হবে, আন্তর্জাতিকভাবে গৃহীত এবং স্বীকৃত হতে হবে। তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হচ্ছে। সেই বিচারও কেন তাড়াতাড়ি হচ্ছে না, তার জন্য আমরা আদালত ঘেরাও করতে দেখেছি। এবং তার জবাবে চিফ প্রসিকিউটর রাইটলি সেড যে ন্যায় বিচার নিশ্চিত করতে আইন অনুযায়ী যা করার আমরা সেটা করছি, এখানে আমাদেরকে চাপ দেবেন না। চাপ দিলে তাহলে ন্যায় বিচার হবে না, তখন বলা হবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই বিচার করা হচ্ছে। ফলে সেটিও কিন্তু এই সরকার বা যারা ন্যায় বিচার চায় তাদের জন্য একটা ভালো জিনিস না। দ্বিতীয়ত হচ্ছে এই বিচারের ব্যাপারে বিএনপির অবস্থান বলছে সবার হতে হবে, এবং বিচার যে হঠাৎ করে শেষ করা সম্ভব না, নির্বাচনের আগে বিচার শেষ করতে হবে, বিচার না করে নির্বাচন হওয়া যাবে না, এগুলো তো খুবই ফালতু কথাবার্তা। বিচার প্রক্রিয়া যেভাবে চলে বাংলাদেশে,
বিচার বিভাগের যে রেকর্ড এবং পলিটিক্যালি সেন্সিটিভ মামলার ক্ষেত্রে যেই পরিমাণ সময় লাগে, তাতে করে সকল বিচার শেষ করে কেন একটি মামলার, ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা হয়েছে, আর অনেকের বিরুদ্ধে হয়েছে, যে কোনো একটি মামলার নিষ্পত্তি পর্যন্ত সর্বোচ্চ আদালত সেটি 10-15 বছর লেগে যেতে পারে। আপনি যত সংক্ষিপ্ত করেন না কেন, তাও 5-7 বছর লেগে যেতে পারে। তাহলে এতদিন পরে কি নির্বাচন হবে? তার মানে বিচার না হয়ে নির্বাচন না, সংস্কার শেষ না করে নির্বাচন না, আরো বহু কিছু দাবি সামনে নিয়ে আসা হয়। সেগুলো বলার অর্থ হচ্ছে নির্বাচনকে যত পারো পিছিয়ে দাও। তাহলে নির্বাচন যদি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়, তাহলে লাভ কার? ক্ষতি যে কোনো গণতান্ত্রিক দলের, বিএনপি সহ। লাভ তাদেরই, যারা এখন ক্ষমতায় আছেন তারা বহু বছর ক্ষমতায় থাকবেন। লাভ তাদেরই, এই সরকার ক্ষমতায় থাকার কারণে যেই রাজনৈতিক শক্তি লাভবান হচ্ছে, নানাভাবে উপকৃত হচ্ছে, সুবিধা পাচ্ছে, তাদের লাভ, এটা তো স্পষ্ট। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদ রহমান। একটা বিষয় হচ্ছে যে একটা ধারণা একটা অংশ করছেন যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে যে আসুক, সংস্কার কাজটাও এগোবে না, বিচারও আসলে প্রত্যাশামত হবে না। সেটি কি আসলে কথার কথা নাকি কোনো রকম সংস্কারের পরে আসে? বিচার হবে না কেন? কেন বলছি, মানে আজকে জুলাই আগস্টে যে মুভমেন্ট হলো তাতে বহু মানুষ মারা গেছে, ছাত্ররা সামনে ছিলেন, এর মধ্যে রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির বাইরে সাধারণ মানুষ মারা গেছে। তার এর মধ্যে বিএনপি 400-র বেশি, আমরা যদি ধরে নেই যে নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে, এর আগ পর্যন্ত কি অকল্পনীয় অত্যাচার বিএনপির উপরে আওয়ামী লীগ করেছে? করেনি? বেগম খালেদা জিয়া এত বছর পর তার একমাত্র সন্তান, 2 সন্তানের 1 সন্তানকে হারিয়েছেন, একমাত্র সন্তানের সাথে ঈদ করতে পারলেন এত বছর পর। লিভার সিরোসিস সহ অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো ডিজিজ নিয়ে উনি জেলে পচে মরেছেন। ওনাদের যিনি জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ 100-র বেশি মামলা নিয়ে দফায় দফায় জেলে গেছেন। মানে 2700 যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, তার একটা বিরাট অংশ বিএনপির লোকজন। 1400 বা এখন গুম কমিশন বলছে এই সংখ্যাটা 3000-এর বেশি গুম হয়েছে। এরা কারা? আমি বিএনপির লোকজনকে দেখলে ফান করতাম এভাবে। আপনি যদি বারডেমে যান দেখবেন, জিজ্ঞেস করে ভাই আপনার কত, আপনার কত মানে আপনার সুগার কত। বিএনপির লোকজন একজনকে জিজ্ঞেস করে আপনার কত, কত মানে হচ্ছে আপনার মামলা কত। 40, 50, 70, 100 দিন কোর্টে শুরু করেছে, বছরের পর বছর জেল থেকে বেরিয়েও। তো এই দলটা যদি ক্ষমতা যে সে আওয়ামী লীগের বিচার করবে না, তাহলে এই কথাটা বাজারে কেন? এই কথাটা এটা পলিটিক্স, এটা পলিটিক্স। কারণ আপনি যখন রাজনীতি করবেন আপনি তখন প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবেন। আচ্ছা, সংস্কার নিয়ে এবার আসি। সংস্কার নিয়ে বিএনপির বেশ কিছু জায়গায় রিজার্ভেশন আছে। তারা খুব এক্সটেন্সিভ সংস্কার করতে চায় না, একটা ট্রেডিশনাল দল মানতে হবে, এবং তার অনেক ডিনামিক্স আছে। এবং আমি ব্যক্তিগতভাবে বিএনপি যে সংস্কার করতে চায় এবং যা করতে চায় না, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সংস্কার আছে বলে আমি মনে করি। এটা তাদের ঠিক হচ্ছে না, কিন্তু এটা তার রাজনীতি। এখন আপনি ও করবে না বলে কি আপনি চাপিয়ে দিতে পারেন? চাপিয়ে দিলে কি হবে? সংবিধান তো এখন সংশোধন করা যাবে না, আইনগুলো এখন সংসদ না, আপনি চাইলে গায়ের জোরে অর্ডিন্যান্স করতে পারেন, অর্ডিন্যান্স করে অধ্যাদেশ করে ফেলেন। বিএনপি আসলে রাখবে না। অলরেডি তো একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেছেন, আমি তাই মনে করি। নাম্বার 2, বরং আমি মনে করি সংস্কার নিয়ে যারা চায়, বিশেষ করে এনসিপি, রাজনীতি করুক। একটা বিষয় একটু বলবেন, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে একটা হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস দেখছিলেন, আসলে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা যে কমানো, সেই জায়গায় বিএনপি রাজি না। সে রাজি না তো ডু পলিটিক্স ফর দ্যাট। আর্টিকেল 70 আমরা যুগ যুগ ধরে এই আলাপ করেছি না, আর্টিকেল 70 পাল্টাতে হবে। ওটা থাকলে আমাদের সংসদ কার্যকর থাকে না। কিছু অপশন বাদ দিয়ে আমরা এটাকে উন্মুক্ত করে দেওয়ার কথা বলিনি, বিএনপিও বলেছে। আর্টিকেল 70 তো জামাত এটা সংশোধন করবে না বলছে, তারপরে এখন এর জন্য ঘাট ধরে জামাতকে সংশোধন করাবেন। হাসনাত আব্দুল্লাহ যেটা করেছেন দ্যাটস রাইট, আমি ওনাকে সমর্থন করি। কারণ হচ্ছে আপনি এখানে রাজনীতি করুন, আপনি জনগণকে গিয়ে বলুন দেখো বিএনপি কিন্তু এটা করছে না, ও কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে, তুমি আমাকে ভোট দাও, আমি করব, আমি গেলে এটা করব, তোমার সুবিধা হবে। দিস ইজ হাউ পলিটিক্স ওয়ার্কস। আপনি এটার জন্য এখন ওইটা ছাড়া নির্বাচন হবে না, এটা আটারলি ননসেন্স। সেটাই কি হচ্ছে? মানে ধরেন সেটাই তারা চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন। প্রবলেমটা এই জায়গায়। আমি কিন্তু তাদের সংস্কার নিয়ে রাজনীতি, মানে রাজনৈতিক দল প্রত্যেকটা ইস্যু নিয়ে রাজনীতি করবে। সময় মতো ধরেন যে সময় কথা বলা হচ্ছে ডিসেম্বর জুন, এর মধ্যে যদি নির্বাচন না হয়, সেটি কি ধরেন দেশের জন্য ভালো? ভাই যে সংখ্যা যেটি, সেটি কি আসলে অনিবার্য হবে? আমি শুধু এখন জুনেও যেতে চাই না, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, আই এম ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই সরকার খুব ভালো পারফর্ম করছে না। বিশেষ করে মানুষের, মানে সব একটা রাষ্ট্রের প্রধান বিষয় হচ্ছে জননিরাপত্তা।
আপনি আমাকে ডেটা দেওয়ার দরকার নেই, আপনি মানুষজনের সাথে কথা বলেন, আপনি দেখবেন মানুষ খুব সিকিউর ফিল করে না। আমি সেদিন একটা পত্রিকায় রিপোর্ট দেখছি 300 ফিটের ওখানে, আপনাদের এখান থেকে কাছাকাছি জায়গা, ওখানে এক ধরনের নাইট লাইফ তৈরি হয়েছিল, মানুষ খেতে যেত, ওখানে আনন্দ করত, ওখানকার রেস্টুরেন্টগুলোতে মানুষের সমাগম কমে গেছে এবং এবার যে ইফতার সেহরির পার্টি হয়নি, প্রায় পত্রিকায় রিপোর্ট আসছে। সো আপনি স্ট্যাটিস্টিক দেখায়েন না আমাকে, মানুষের কাছে ব্যাপারটা হচ্ছে মানুষ ফিল করছে না যে সিকিউরিটি আছে। সবকিছু মিলে ডিসেম্বরের পর যাওয়া আমি মনে করি অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি নাজমুল আশরাফ আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে জনতন্ত্র গণতন্ত্র, আশা করি ফিরছি, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঈদের পরের রাজনীতি নিয়ে, আমাদের সঙ্গে আছেন নাজমুল আশরাফ, আছেন ডাক্তার জাহিদুর রহমান। নাজমুল আশরাফ বলছিলেন যে এখনই আসলে সিকিউরিটি নিয়ে যে কনসার্ন, ইলেকশনের কথা বলা হচ্ছে যেটি, কারণ নির্বাচনই কি আসলে সব সমস্যার সমাধান করে দেবে? অনেকে ধারণা করছেন যে ডক্টর ইউনূস দেশ ভালো চালাচ্ছেন, রোহিঙ্গা সংকটের একটা সমাধান তার মাধ্যমে হতে পারে, চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে, তিস্তা ইস্যু সমাধানের অনেকে আশ্বাস দেখছেন। উনি তো ভালো চালাচ্ছেন। এই যে বয়ানটা বললেন না, এটা কিন্তু শেখ হাসিনার বয়ান। কিভাবে শেখ হাসিনা বলতো দেশ ভালো চলছে, দেশের উন্নতি হচ্ছে, কি বলে বিভিন্ন খাতওয়ারি উন্নতির কথা তিনি দেখাতেন, উন্নয়নের বয়ান তুলতে তুলতে মুখে ফেনা তুলে ফেলতেন, এবং সেই উন্নয়ন এত বেশি হয়েছে মানুষ গণতন্ত্র, ভোট, নির্বাচন, রাজনীতি এগুলো কিছু চায় না, মানুষ ভালো আছে। তো এখন আপনি কি বলবেন যে ডক্টর ইউনূসের সরকার এই করেছে সেই করেছে বলে তো আমার ইলেকশন দরকার নাই, আমার গণতন্ত্র দরকার নাই, আমার জনগণের মতামতের দরকার নাই, এভাবেই চলুক? এটা তো ঠিক একই রকমের বয়ান হচ্ছে। বিষয়টা তা না। আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রের মূল কথা কি? আপনার দেশে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রের প্রাথমিক ধাপ কি? নির্বাচন। এরপর আপনি ধাপে ধাপে আরও অনেক জায়গায় যাবেন যে গণতন্ত্রের সুফল কিভাবে সারা দেশের মানুষ পাবে। গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন না, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র ক্ষমতা আসীন হবেন। এরপরে তারা আইনের শাসন নিশ্চিত করবেন, তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন, নাগরিক অধিকার নিশ্চিত করবেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবেন, তারা দুর্নীতি করবেন না, অনিয়ম করবেন না, এবং যে কোনো অপরাধ, যে কোনো দুর্নীতি, অনাচার, অনিয়মের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন। এইভাবে দেশ আগায় যাবে। অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়ন সেটাও অপরিহার্য, কিন্তু শুধু ওই উন্নয়ন দিলে তাহলে স্বৈরশাসন আমাদের দোষ কী ছিল সেটাকে আপনি জাস্টিফাই করতে পারেন না যে এই সরকারে আরও 5-10 বছর থাকা উচিত। যারা 5-10 বছর রাখতে চায় ডক্টর ইউনূসকে, তাদের মতলব তো আমরা বুঝি, কারণ এখন যে বাস্তবতা আছে, যারা সরকারে আছে, যেভাবে দেশ চলছে, তাতে করে তাদের সবচেয়ে বেশি লাভ, তাদের সব দিক থেকে লাভ, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে, সে কারণে তারা এটা চাইছে। এখন ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার কথা এত গুরুত্বপূর্ণ একজন নেতা বললেন নতুন দলের এনসিপির, এই ব্যাপারে ডক্টর ইউনূসের কোনো রিয়েকশন আমরা পেলাম না। তার পক্ষ থেকে, তার প্রেস উইং বা তার অফিস থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পেলাম না। এখন তাহলে মনতে কি সম্মতির লক্ষণ? এটাও মানুষ ভাবতে পারে। আমার মনে হয় যে এই ধরনের চিন্তা তার মাথায় নাই। এটা নিশ্চিত করার জন্য ওনার অফিস থেকে বলা উচিত যে না, এরকম কোনো ইচ্ছা তিনি কখনো পোষণ করেন না, বা উনি এটা চান না। উনি একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। নাহলে মানুষ ভাববে যে এই সার্জিসের কথাই হয়তো সত্যি। এটা হয়তো সার্জিসের আকাঙ্ক্ষা, তার নিজের এবং তার দলের স্বার্থে সেটা করেছে। যেটা জাহেদ ভাই বলছিলেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় 1 মিনিট বলি। ভয়ের পরিবেশ। আমরা গত 16 বছর শেখ হাসিনার শাসনামলে সব ক্ষেত্রে বলতাম আমরা ভয়ের পরিবেশ বিরাজ করছে। ভয়ের পরিবেশ কি ছিল? ভয়ে রাজনীতিবিদরা ঠিকমতো কথা বলতে পারতো না, ভয়ে গণমাধ্যম তার সঠিক ভূমিকা নিতে পারতো না, ভয়ে মানুষ উচিত কথা বলতে পারতো না, ভয়ে মানুষ চলাফেরা করতে পারতো না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যত খাত আছে একটা দেশের, একটা রাষ্ট্রের, সব খাতে এই ভয়ের সংস্কৃতি চলছিল। কাদের ভয়? যাদের হাতে ক্ষমতা, যারা দুর্নীতি অন্যায় করেন, যারা বেআইনিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেন, যারা 18 কোটি মানুষের সকল স্বার্থ এবং কি বলবো অধিকার কেড়ে নেন, সেই মানুষগুলোর ভয়ে এই কাজ করতো না। এখন তাহলে কেন ভয়? এখন তো আমরা রাজনীতিতেও ভয় দেখি, সমাজে ভয় দেখি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, এমনকি গণমাধ্যম, যেখানে আমি আপনি কাজ করি, সব ক্ষেত্রে ভয়ের ব্যাপার আছে। এবং এই ভয়ের কারণে যাদের ভূমিকা আমরা যা দেখছি, এটা স্বাভাবিক ভূমিকা না। আমি যতগুলো পক্ষের কথা বললাম, কারো ভূমিকাই স্বাভাবিক না, প্রত্যেকটাই অস্বাভাবিক। সেটা কেন করছে? ভয়ে। কাদের ভয়ে? যাদের হাতে ক্ষমতা আছে, যারা মব সৃষ্টি করতে পারে, যারা কথায় কথায় যার উপরে হামলা করতে পারে, রাস্তাঘাটে চলছে নারীর উপরে হামলা করছে, আপনার পছন্দ হলো না মব তৈরি করে আপনার উপরে হামলা করছে, ভাঙচুর করছে। এগুলো তো আমরা গত 8 মাস দেখেছি। ফলে এই যে আপনার ভয়ের পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে এরকম অপকর্মের মাধ্যমে, মব তৈরি করে হোক, আর ব্যক্তিগতভাবে হোক, সামাজিক মাধ্যমের মাধ্যমে হোক, বা বক্তৃতা বিবৃতির মাধ্যমে হোক, সেই ভয়ে কিন্তু সমাজের কোনো খাতই স্বাভাবিকভাবে
পারফর্ম করছে না এবং তাদের ভূমিকা স্বাভাবিক না। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। এই নির্বাচন হলে কি ভয় সংস্কৃতি কেটে যাবে? আমি মনে করি এই আইন শৃঙ্খলার জায়গাটা পাল্টে যাবে, আমি খুব সিরিয়াসলি মনে করি। তবে একটা ভয় অবশ্য শেখ হাসিনা সময়ের সাথে যদি তুলনা করি একেবারেই নেই, মানে সরকার কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে। আমার মনে পড়ে কিছুদিন আগে আমি আমার ফেসবুকে থাকা একজন সমন্বয়কদের একজন প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ক ছিলেন, মানে তিনি যে ভাষায় জনাব আসিফ মাহমুদকে মানে ভৎসনা করছেন, মানে আমরা কল্পনাও করতে পারি না। আসিফ মাহমুদ তার বন্ধু বা বন্ধুস্থানীয় ছিলেন, কিন্তু উনি তো এখন উপদেষ্টা। তারপর অন্যান্য উপদেষ্টাকে নিয়ে অনেকে বিভৎস সব কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু আমরা শুধু তাকে না, প্রধান উপদেষ্টাকে নিয়েও যে কোনো কথা বলছেন। সো রাষ্ট্রের দিক থেকে কোনো কোয়ার্সিভ কিছু হচ্ছে না। আসলে মূল সমস্যা হচ্ছে যে নাজমুল ভাই যেটা বললেন আর কি, সেটা হলো আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেখানে আসলে মানে ঠিকঠাক মতো কাজ করছে না, এবং আমি একটু সন্দিহান রাজনৈতিক সরকার আসলে ঠিকঠাক কাজ করবে। নিশ্চিতভাবেই করতেই হবে। আমি একটু খোলাখুলি বলে ফেলি, জি। এবারকার এই ঘটনার পর 11 যখন ঘটে তখনও আমার রাজনীতিক খুব ভালো অবজারভার হওয়ার মতো বয়স হয়েছে, এখন তো আরো বেশি পরিণত সময় আমি দেখছি। আমি দুটো ঘটনাকে এক করে একটা জিনিস বুঝে গেছি, বাংলাদেশ রাজনৈতিক দল ছাড়া কেউ চালাতে পারবে না, ফুল স্টপ। এই দেশে ভালো যদি কেউ করতে চায়, তার যদি একটা রাজনৈতিক দল না থাকে সে পারবে না। পারবে না কেন? বাংলাদেশের কোনো কিছু সিস্টেমে রান করে না। আর শেখ হাসিনা তো গত 15 বছর এই সিস্টেম যতটুকুও ছিল সেটাকে ডিস্ট্রাক্ট করে ফেলেছেন, ডিস্ট্রয় করে ফেলেছেন। এখন রাজনৈতিক দল হলে কেন পারবে? যেমন ধরুন পুলিশ বহু জায়গায় কাজ করছে না। যখন একটা রাজনৈতিক দল, ধরলাম বিএনপি বা তৃণমূল পর্যন্ত সংগঠন আছে, একটা দল যখন ক্ষমতায় আসবে, আপনার কি মনে হয় পুলিশের পক্ষে কোনো কাজ করব না এটা বলার সাহস হবে? বহু জায়গায় মামলা দীর্ঘদিন নেওয়া হয় না। আমি নিজে জানি, আমার বন্ধু আমাকে ফোন করে বলেছে যে তার বিরাট চুরি হয়ে গেছে তার প্রতিষ্ঠানে, মামলাই নিচ্ছে না। কিন্তু যদি একটা রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, তখন কিন্তু পুলিশকে এই যে স্থানীয় যে নেতারা আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলোর জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবেন। এগুলো সঠিক না, একটা পুলিশ তার মতো করে কাজ করার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দল হলে তাদেরকে এগুলো করতে হয়। আর আমি একটা জিনিস মনে করি একটু যোগ করে রাখা ভালো, জি, এই সরকার সর্বোচ্চ সীমা সরিয়ে রাখি, যদি সর্বনিম্ন সীমার মধ্যে আসি, 9 মাস পর একটা ইলেকশন। একটা কথা আমরা দেখবো, ধরলাম যে এই শেখ হাসিনা বা সব কিছু হয় না, বাংলাদেশে সিস্টেম্যাটিকলি নির্বাচন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, নির্বাচন হচ্ছে, এভাবে যদি সিস্টেম থাকে, একটা সরকার যখন তার সময়ের শেষ, টেনিয়রের শেষ পর্যায়ে আসে, তখন কিন্তু প্রশাসন এবং পুলিশ এমনিতেই ইনঅ্যাক্টিভ হতে শুরু করে। সে চিন্তা করলে এই সরকার যদি ক্ষমতায় না থাকে, আবারও বলছি এটা তো ইউরোপ আমেরিকা না, তো নতুন সরকার এসে কি আমার প্রতি কীরকম অ্যাটিটিউড নেয়, খুব বাজে কিছু না হোক, একটা ভালো পোস্টিং পেলাম না, আমাকে বদলি করে দিল দূরে খারাপ কোনো জায়গায়, আমরা নিশ্চয়ই চোখে পড়েছে ডিসি হওয়ার জন্য ডেপুটি সেক্রেটারির আগ্রহী না, মানে বাংলাদেশে এই পজিশনে যাওয়ার জন্য মানুষজন বসে থাকতেন, এটা এতটাই লুক্রেটিভ। আমি অন্য সব মানে যেগুলো নেতিবাচক বিষয় আছে সেগুলো সরিয়ে রাখি, প্রভাব, আপনি একটা জেলার মানে আপনি আসলে ডিসি ডেপুটি কমিশনার, কিন্তু আপনি নাম তো জেলা প্রশাসক করেছেন, আপনি আক্ষরিক অর্থে জেলা প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা ওখানে। একটা বিষয় একটু বলবেন যে ধরেন ফলে যেটা হয়েছে, যত দিন যাবে আরো প্রশাসন এবং পুলিশ এই সরকারের অধীনে কাজ করবে না। রাজনৈতিক সরকার আসলে সেই সরকারটা সাস্টেইনেবল হবে, 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসবে, তার দেশব্যাপী সংগঠন আছে, সবকিছুর যদি ভিত্তি করে আমরা দেখি তারা কাজ করতে শুরু করবে। বাংলাদেশের যে ট্র্যাডিশন ধরেন গত 15 বছর যেটি আরো প্রকট টাকা ধারণ করেছে, নিজের মতো করে সবকিছু চালানো, নিজের দলের নেতাকর্মীদের কিছুই হবে না, চাঁদাবাজি করলে কিছু না, সেই সিনারিও কি আমরা পরবর্তীতে দেখবো? মানে সেভাবে কি চলতে পারবে কোনো একটা দল, রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল? মানে শেখ হাসিনার সময় অনেক বেশি এটা পেরেছে, অনেক বেশি হয়েছে। কেন? কারণ আমরা ম্যাটার করি নাই। আপনার উত্তর জবাব হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ হচ্ছে যদি নেক্সট দল এসে আবার শেখ হাসিনা হতে চায়, সে যদি মনে করে আমি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে পারবো, সে আমাদের যেমন ইচ্ছা তেমন চলা, সে চলতে পারবে। আর না হচ্ছে সে যদি মনে করে আমি আর কিছু না হোক অন্তত নির্বাচনটা ম্যানিপুলেট করব না। আমি প্রায় বলি এই একটা পয়েন্টে আমরা যদি একমত হতে পারি, আমাদের অনেক প্রবলেমের সমাধান হয়ে যাবে। উনি চাইলেও এত লুটপাট করতে পারবেন না মানুষ। এবং আজকের যুগে ইটস রিয়েলি ভেরি টাফ, ইজন্ট ইট? সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে চলে আসে। ওই যে একটা ভিডিও মেইন স্ট্রিমেও আসছে, সম্ভবত ছাত্রদল বা কোনো একটা নেতা টাকা বিলাচ্ছেন, অনেক টাকা বিলাচ্ছেন, এটা একটা ভিডিও, মুহূর্তে সবার হাতে ফোন, সবার হাতে ক্যামেরা, ফোনে রেকর্ড হয়ে যাচ্ছে।
মানুষের সামনে আসবেই, এবং আপনার ইচ্ছে থাকুক না থাকুক ক্ষমতাসীন দল যদি আবার নির্বাচিত হতে চায় তাকে এগুলো লাগাম টানতে হবে। জি, অনেক ধন্যবাদ। এই জায়গায় একটু বিস্তারিত জানবো আপনার কাছে। বিরতির সময় হচ্ছে ছোট্ট জি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবারও জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঈদ পরবর্তী রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন নাজমুল আশরাফ, ডাক্তার জাহিদুর রহমান। নাজমুল আশরাফ, আরেকটা বিষয় সামনে আনা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতোই আচরণ করবে, আরেকটা ফ্যাসিস্ট দল হিসেবে। এটা সম্ভব বলে মনে হয়? না, বিএনপি বিরোধী যেসব রাজনৈতিক দল, বিশেষ করে নতুন দল এবং জামাত, তারা বিএনপিকে ছোট করা, হেয় করার জন্য, কিন্তু সেটা বিএনপি চাইলেও পারবে, মানে বাংলাদেশের এখন যে বাস্তবতা, যে এই বক্তব্যটা হচ্ছে বিএনপি বিরোধী যেসব দল আছে এখন তাদের, মূলত জামাত এবং এনসিপি বা এবি পার্টি। এখন বিএনপি চাইলেও সেটা করতে পারবে না। মানে 16 বছর আওয়ামী লীগ যা করেছে বাংলাদেশের কোনো দলই ক্ষমতায় গেলে সেটা আর করতে পারবে না। সেই বাস্তবতাই পাল্টে গেছে, এবং এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের পরে যে বাস্তবতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে ধরনের মনোভাব তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হয়েছে, এবং যেভাবে প্রতিনিয়ত রাজনৈতিক বয়ান, সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে যা কিছু আলোচনা হচ্ছে তার প্রভাব তো মানুষের উপর পড়ে, নিশ্চয়ই রাজনৈতিক দলের উপর পড়ে। সেটা তারা করবে না, এবং সেটা যে তারা করবে না তার একটা প্রমাণ বা আলামত আমরা দেখছি বিএনপির কথাবার্তায়। এবং এই যে নির্বাচন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিএনপি এতভাবে বলছে, উল্টো বিএনপিকে অভিযুক্ত করা হচ্ছে নির্বাচন চাওয়ার জন্য একটা অপরাধ, বিএনপিকে অনেকভাবে আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় বিএনপির জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো তাহলে প্রতিক্রিয়াটা কি হতো একবার চিন্তা করেন। সেই জায়গায় বিএনপি তো আমি বলবো সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে না, বিএনপি বরং এই রাজনীতিটাকে আরও এগিয়ে নেওয়ার, মানে বিএনপির বিরুদ্ধে যে রাজনীতি, নির্বাচন বিরোধী যে রাজনীতি, সেটাকে আরও এক্সটেন্ডেড হতে সাহায্য করছে। তো বিএনপির উচিত একটা রাশ টেনে ধরা, থামা। এখন সেই থামার জন্য হয়তো বিএনপি মহাসচিব একটা বার্তা দিয়েছেন যে ঈদের পরে, এবং সেটি না করলে পরে এই রাজনীতিটাই চলতে থাকবে, এবং কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়া, সঠিক নির্বাচন মধ্যে, সেটা হয়তো হবে না। এখন ভয়ের পরিস্থিতি সম্পর্কে আমি দুটো কথা বলি। ডক্টর জাহেদ বলছিলেন যে এই সরকার এরকম পরিস্থিতি মোকাবেলার জন্য যদি সহিংস অবস্থা তৈরি হয় বা মাঠে ময়দানে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা সংক্রান্ত যেসব ঘটনা আমরা দেখছি সে ব্যাপারে কোয়ার্সিভ স্টেপ নেবে না। নেওয়া উচিত একটা দায়িত্বশীল সরকার, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হতে পারে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। না নেওয়াটা হচ্ছে সরকারের দুর্বলতা বা ব্যর্থতা। আমরা এই যে মবের নামে যা কিছু দেখেছি, 32 নম্বরে ভাঙচুর থেকে শুরু করে সারা দেশে যা কিছু ঘটেছে, মাজার ভাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে হামলা করা থেকে শুরু করে নারীদের উপরে হামলা, যা কিছু ঘটেছে, এই সব ক্ষেত্রে সরকারের কঠোর ব্যবস্থা না নেওয়াটা সরকারের ব্যর্থতার প্রমাণ, সরকারের দুর্বলতার প্রমাণ। এবং ইন এ ওয়ে বলতে পারেন যে এই ঘটনাগুলোর প্রতি সরকারের একরকমের মনোসমর্থন, যেহেতু আপনি ব্যবস্থা নেন নাই, ঘোষণা দিয়ে দিনের পর দিন, ঘন্টা পর ঘন্টা যখন কোনো কিছু হামলা করা হয়, ভাঙচুর করা হয়, আপনি যখন ব্যবস্থা নেন না, তার মানে হচ্ছে আপনার এটার প্রতি সমর্থন আছে। তাহলে এই যে আমরা স্বাধীনতা দিবসে আমরা এই যে 24-71 নিয়ে যে নানা বিতর্কের কথা শুনলাম, সেখানে আমরা এইটা তো বুঝতে পারছি যে ডক্টর ইউনূসের মতো একটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগ্য একটা মানুষের সরকারকে সামনে রেখে এই অপশক্তি এই তৎপরতাগুলো চালাচ্ছে। এবং এই যে 71 নিয়ে যেসব বয়ান, 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানো, একটার বিকল্প বানানো, বা একটার চেয়ে আরেকটাকে মহিমান্বিত করা, মানে 24কে বেশি মহিমান্বিত করা, এই রাজনীতিগুলো করতে পারছে কিন্তু ডক্টর ইউনূসের মতো একটা ভদ্র সরকার থাকার কারণে। এটি যদি রাজনৈতিক সরকার হতো, অন্তত 71 নিয়ে যারা এরকম অপরাজনীতি করেন, অপব্যাখ্যা দেন, অপতৎপরতা চালান, হামলা ভাঙচুর চালান, সেখানে কঠোর ব্যবস্থা নিত। আপনি জানেন যে স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে লালমনিরহাটে একটি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ জেলা প্রশাসক কিছু মানুষের চাপে পড়ে এটাকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তিনি বলছেন চাপ আছে, পরিস্থিতি তৈরি হবে, অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোর জন্য তিনি সেটা ঢেকে দিয়েছিলেন। আজকে খবর আসছে যে সেটাকে ভেঙে ফেলা হয়েছে। 71-এর ভাস্কর্য জেলা প্রশাসক ভেঙে ফেলে খুশিতে? নিশ্চয়ই না, ভয়ে। কাদের ভয়ে? ওই শক্তির যারা 71-এ হেরেছে। জি, অনেক ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচনের কথা নিয়ে যেটি বলা হচ্ছে, ধরুন নির্বাচন চায় না যেটি বলে, আপনার কি মনে হয় বেশিরভাগ মানুষকে নির্বাচন চায়? আমরা এখনো জানি না। কিছুদিন আগের একটা জরিপের কথা বলবো, সেই জরিপটা একটা প্রতিষ্ঠান করেছে, খুবই মানে স্যাম্পলিং বা সবকিছু মিলে ভালো ছিল, এবং আমি ওই জরিপের একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং এর কথাও বলি। সেখানে জামাত আর বিএনপির ভোটের পার্থক্য খুব বেশি দেখা যায়নি পার্সেন্টেজে, তো খুবই বায়াস জরিপ তা না। সেই জরিপে এসছে মানে এই বছরের মধ্যে নির্বাচন চান 70% কাছাকাছি মানুষ। আরও সারপ্রাইজিং,
এই 70 অর্ধেক প্রায় জুনে, মানে ওখানে প্রশ্ন ছিল 25 সালের জুনেই তারা নির্বাচন চান। আমরা এটা সরিয়ে রাখি, আমরা যদি চাই এটা নিয়ে আসলে আমাদের পারসেপশন পাওয়া সম্ভব। আমি আমাদের যতটুকু যে মানুষের সবার তথ্য পাওয়া কঠিন, আমার কিছু তো যেহেতু আমি এ ব্যাপারে আগ্রহী, আমি এ ব্যাপারে কথা বলি, বুঝতে চাই। আমি সাধারণ মানুষজন, শ্রমজীবী মানুষজনের সাথে কথা বলে দেখেছি, আমি প্রচুর রিক্সায় চড়ি, আমি তাদের সাথে কথা বলে দেখেছি। আমি ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অতি বড় ব্যবসায়ী, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি। সবাই নির্বাচন চায়। নির্বাচন আসলে ব্যাপারটা কি, এই সরকার খুব ভালো পারফর্ম করছে না, কিন্তু আমি ধরে নিলাম এই সরকার খুব ভালো পারফর্ম করছে টেকনিক্যালি। তারপরেও যেটা হয়, একটা সরকার কতদিন ক্ষমতায় থাকবে, পরবর্তী সরকার কেমন হবে, একটা ব্যবসায়ী চিন্তা করে আমার ওই নতুন পরিবেশে যদি এর মধ্যে কিছু অনৈতিক ডিলও করতে হয়, আমি খোলাখুলি বলছি, তো ওর সাথে তো করতে হবে। তো এই সরকারের সময় কি হবে? নাম্বার 2, এখন নতুন করে কনফিউশন তৈরি হয়েছে, আদৌ কি ইলেকশন হবে? আমি অনেককেই প্রশ্ন আবার করতে শুনছি, মানে ডিসেম্বর জানুয়ারিতে বটে, আগামী 3-4 বছরও কি ইলেকশন হবে? যদি এই পরিস্থিতি বা এই প্রশ্নগুলো সামনে আসে, এবং কিছু মানুষ এই আলাপগুলো সামনে যখন আনছেন, খুব স্বাভাবিকভাবে আমি একজনকে একটু কোট করি, মিস্টার আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি নেতা হলে উনি ব্যবসায়ী নেতা, উনি ব্যবসা করা মানুষ। ওনাকে জিজ্ঞেস করছিল, আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এ সময় আসবে কিনা বা কি পরিস্থিতি। তো উনি বলেছিলেন, এই পরিস্থিতিতে আমরাই বিনিয়োগ করছি না, বিদেশিরা কি মরতে আসবে, মানে ঠিক একদম এই শব্দটাই, মরতে আসবে জিজ্ঞেস করেছে। তো সবকিছু মিলে আমরা দেখবো। এমনকি চায়নার যে সফরে গেলেন, আমি বিশ্বাস করি অনেক কিছুই হয় নাই। মূলত ইন্ডিয়া মুখ ফুটে বলে ফেলেছে, চায়না মুখ ফুটে বলে, চায়নায় সরকারকে শত্রুতা জ্ঞান করছেন, ইন্ডিয়া শত্রুতা জ্ঞান করছে। কিন্তু চায়নার শত্রু জ্ঞান না করলেও যেটা হয়, ধরুন কথার কথা, যে তিস্তার কথা বলছি, অনেক আলোচনা হলো, তো এই সরকারের সাথে যদি সম্পূর্ণ সব শেষ করে ফেলার পরিস্থিতি হয়, পরের যে সরকার আসবে সে কি এটা রাখবে কি রাখবে না, কনফিউজড হবে সে। এরকম ভাবে বহু কিছু আসলে আটকে থাকে। সেই কারণে আমি মনে করি নির্বাচন বেশিরভাগ মানুষ এখন চাইতেই শুরু করেছেন, তারপরেও আমরা খোঁজ করলে আরও বুঝতে পারবো। এবং আমার মনে হয় যে এই ধরনের সরকার থেকে আদতে খুব ভালো কিছু না। যেটা হয়, আমরা যেহেতু এখন জনগণ বলতে বুঝি, আমাদের তো ওই যে সোশ্যাল মিডিয়া ইকো চেম্বার আছে, আমরা যখন ঢুকি ওখানে আবার প্রচুর শোরগোল আছে, নির্বাচন যত পেছনে যায় ওই দল খারাপ সেই দল খারাপ। আমাদের এই কথাগুলো একটু শেষ করি। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, তাহলে নির্বাচন দিতে হবে, এবং এতে যদি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও ক্ষমতায় আসে, ক্ষমতায় আসতে দিতে হবে। এবং একটু জরুরি কথা, ক্ষমতায় আসতে দিতে হবে। কেউ এই প্রশ্ন করতে পারে না, মানে আমাদের ওই যে ধরুন কেউ যদি ধর্মে বিশ্বাস করে, সে যদি বলে আচ্ছা আল্লাহ কি আছেন, এই প্রশ্নটা করা যাবে না, কারণ আপনি ইসলামে বিশ্বাস করেন। ঠিক একইভাবে যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, কে ক্ষমতায় আসবে এই প্রশ্ন করা যাবে না। লেট দ্য পিপল ডিসাইড। আর আপনি যদি ভালো হন, মানুষকে কানেক্ট করেন, আপনাকে ভোট দেওয়ান, তারপর ক্ষমতায়। জি, নাজমুল আশরাফ, জি, বিএনপি ক্ষমতায় আসবে ধারণা থেকে কি নির্বাচন অনেকে চাচ্ছে না? এরকম ধরেন, এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বা জাতীয় পার্টি 14 দল, এদের বাদ দিয়ে এর মধ্যে তো বিএনপি সবচেয়ে বড় দল। এমনকি ওইগুলোকে মিলিয়েও যদি ধরা হয়, ওগুলোকে মিলিয়েও যদি ধরা হয়, আমি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল সব মিলিয়ে, সকল দল মিলিয়ে যদি ধরি নির্বাচন হবে, আওয়ামী লীগ গত 16 বছর যা করেছে, আগামী 32 বছরেও তাদের ক্ষমতায় আসার কি সম্ভাবনা আছে? এরকম প্রশ্ন উঠতে পারে, ওঠাটাই যৌক্তিক। সেক্ষেত্রে তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল ছিল, বিএনপি সমকক্ষ, সেটি নাই। আর জাতীয় পার্টি বা অন্যান্য দল বা জামাত বড় হয়েছে ধরলাম, কত বড় হয়েছে? বিএনপি সমান হয়ে গেছে? মনে হয় না, আমরা নির্বাচনে বুঝবো। আর নতুন যারা জন্ম নিয়েছে তাদের তো কোনো প্রমাণই এখন পাই না। যে জরিপের কথা উনি বলছিলেন, সেখানেও বেশ কমগুলো আমরা দেখি। ফলে বিএনপির ক্ষমতায় যেতে পারে, এটা ধরে রাখা খুবই স্বাভাবিক। এবং সেই দলটিকে ঠেকানোর জন্যই এত রকমের অপতৎপরতা, নির্বাচন পিছিয়ে দেওয়া থেকে শুরু করে নানাবিধ। সেই জায়গায় মূল চিন্তাটা তাদের কি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে যেহেতু আমরা বিদায় করতে পেরেছি আন্দোলনের মাধ্যমে, এখন বিএনপিকে যদি নানানভাবে দুর্বল করে, অপবাদ দিয়ে, আওয়ামী লীগের মতো আরেকটা দল বানিয়ে এটাকে দূরে সরিয়ে দিতে পারি, দুর্বল করতে পারি, তাহলে কার লাভ? তাহলে তাদেরই লাভ, যারা বাকিদের মধ্যে সবচেয়ে বড়। সেটা কারা? সেটা হচ্ছে সেই 71-এর ওই শক্তি। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ, ডাক্তার জাহিদুর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ রাতে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে জনতন্ত্র গণতন্ত্র। আবার ঈদ মোবারক। নিশ্চয়ই সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ উদযাপন করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।